ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে উদারনীতিবাদের শ্রেণী বিভাজন। উদারনীতিবাদী তত্ত্ব সম্পর্কে তোমরা প্রথম পেপারে জেনেছো। এখানে ব্যক্তিগত মালিকানা সম্পত্তির উপর, ব্যক্তিগত স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন, সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন, ফ্যাসিবাদ, নাৎসিবাদ ও সমাজতন্ত্রবাদের বিরোধিতা, খোলা বাজার অর্থনীতি, সাবেকি উদারনীতিবাদে অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি, আধুনিক উদারনীতিবাদে নয়া উদারনীতিবাদ, যেটা নয়া উদারনীতিবাদ আধুনিক উদারনীতিবাদ নয়, এখানে মিনিমাল স্টেটের ধারণা, আধুনিক উদারনীতিবাদে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা এবং সাবেকি উদারনীতিবাদে পুলিশি রাষ্ট্রের ধারণা। এই সমস্ত রাজনৈতিক বিষয়, রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে তোমরা আলাদাভাবে জেনেছ। আজকের এই উদারনীতিবাদী তত্ত্বের আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হয়েছে এবং এই আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে উদারনীতিবাদের বিভিন্ন শ্রেণী বিভাজন আছে। এই শ্রেণী বিভাজনের ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ আছেন। অনেক বিশেষজ্ঞ আন্তর্জাতিক সম্পর্কে উদারনীতিবাদের যে শ্রেণী বিভাজন, সেক্ষেত্রে একাধিক উদারনীতিবাদ কথা বলা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডাব্লু জাচার। তিনি উদারনীতিবাদী তত্ত্বকে শ্রেণী বিভাজন করেছেন, কিন্তু তার আগেই উদারনীতিবাদের তত্ত্বের শ্রেণী বিভাজন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে উদ্ভব হয়েছে। তাই ডাব্লু জাচার এবং আরেকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তিনি হলেন রিচার্ড এ ম্যাথু। এই দুজন ব্যক্তি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদের শ্রেণী বিভাজনকে সমর্থন করেছেন, কিন্তু এই কথা বলা যাবে না উদারনীতিবাদী তত্ত্বের তারা আলাদাভাবে শ্রেণী বিভাজন করেছেন, এই কথা বলা যাবে না। উদারনীতিবাদী তত্ত্বের শ্রেণী বিভাজন আগে থেকে ছিল। এরা দুজন, অর্থাৎ রিচার্ড এ ম্যাথু আর তোমার জাচার, এই দুজন ব্যক্তি, ম্যাথু এবং জাচার সংক্ষেপে, এই দুজন ব্যক্তি উদারনীতিবাদী তত্ত্বের শ্রেণী বিভাজন সম্পর্কে আলোচনা করেছেন। তারা দুজনে লিবারাল ইন্টারন্যাশনাল থিওরি, কমন থ্রেডস, ডিভার্জেন্ট স্ট্যান্ডস 1995 সালে লেখা এই গ্রন্থে বিশ্বের ভূখণ্ড কেন্দ্রিক সংহতির নিয়মের উপরে গুরুত্ব দিয়েছেন। আমরা কথা জানি যে বিশ্বের যে ভূখণ্ড সেটা একাধিক রাষ্ট্রে বিভক্ত। প্রায় 193-94 উপরে রাষ্ট্র রয়েছে। 93-193 হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ, এবং এটা বিতর্কিত বিষয় যদিও, যাই হোক প্রায় 200 রাষ্ট্রে বিভক্ত, এই কথা আমরা বলতে পারি বিশ্বের ভূখণ্ড। এখন এই ভূখণ্ডের মধ্যে নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমভূমি, তোমার জলাশয় ইত্যাদি রয়েছে। মাটির তলে প্রাকৃতিক সম্পদ, আকাশের নির্দিষ্ট অংশ, সমুদ্র উপকূলের অংশ এবং সমুদ্রের জলাশয়ের একটা নির্দিষ্ট অংশ, এইসব ভাগাভাগি করে বিভিন্ন রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তাই এগুলিকে ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র বলা হয়। আর ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রকেই আমরা আবার বলছি এটা জাতি রাষ্ট্র। ভূখণ্ডের উপরে যে জনগণ বসবাস করে সেটাই হলো জাতি, আর এই জাতি ভূখণ্ডের উপরে বাস করে বলে এটা ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র না বলে এটাকে জাতি ভিত্তিক জাতি রাষ্ট্র, একটা জাতির একটা রাষ্ট্র, ধর্মের ভিত্তিতে জাতি নয়, কাস্টিজম নয়। এ জাতি হচ্ছে বৃহৎ সত্ত্বে পৃথিবীর একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপরে যারা বসবাস করে, যাদের একটা সরকার আছে, যাদের যাদের চূড়ান্ত, যে ভূখণ্ডের চূড়ান্ত ক্ষমতা আছে, যে ভূখণ্ড স্থায়ী এবং যে ভূখণ্ডের প্রতি অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং ভূখণ্ডের জনগণের মধ্যে ন্যাশনালিজম আছে, সেটাই হলো কি একটা রাষ্ট্র, একটা রাষ্ট্র। তো যাই হোক, বিশ্বের ভূখণ্ড কেন্দ্রিক বিভিন্ন যে রাষ্ট্র, তার মধ্যে সংহতি কিভাবে আনা যাবে, কিভাবে তৈরি হবে সংহতি, সেই বিষয়ে এই দুজন ব্যক্তি অর্থাৎ ডাব্লু জাচার এবং রিচার্ড এ ম্যাথু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে তুলে ধরেছেন। উদারনীতিবাদী তাত্ত্বিকরা, সব তাত্ত্বিকেরা, জেসি ম্যাথু, যে জাচার এবং ডাব্লু জাচার এবং ম্যাথু, এরা দুজনেই এই কথা স্বীকার করেছেন যে অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা উদারনীতিবাদী আন্তর্জাতিক বিশেষজ্ঞ, তারা বলছেন যে উদারনীতিবাদী হলো বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা। উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে উদারনীতিবাদী রাজনৈতিক ব্যবস্থা। তাহলে উদারনীতিবাদী তত্ত্বে যে যে বৈশিষ্ট্যগুলো আছে, ব্যক্তিগত স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীনতা, সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন, ভায়োলেন্স নয়, শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে গভর্নমেন্টের পরিবর্তন, মার্ক্সবাদ অনুযায়ী যে সোশ্যালিজম, কমিউনিজম, তার বিরোধিতা করা, নাৎসিবাদী হিটলারের যে আদর্শ, সর্বাত্মক রাষ্ট্রের যে আদর্শ, সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থা, তার বিরোধিতা করা, এবং ফ্যাসিবাদী যেটা রাষ্ট্রই সর্বশক্তিমান ভাববাদ, আদর্শবাদ, তত্ত্ব অনুযায়ী যে রাষ্ট্র কাঠামো, আন্তর্জাতিক সিস্টেম, তার বিরুদ্ধে এই জাচার এবং 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 অন্যান্য যারা উদারনীতিবাদী দার্শনিক, তারা বক্তব্য তুলে ধরেছেন। উদারনীতিবাদ হলো শ্রেষ্ঠ ব্যবস্থা। প্রত্যেকটা রাষ্ট্রের সিকিউরিটি এই তত্ত্ব অনুযায়ী থাকে।
প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে, কপারেশন করে, পারস্পরিক কপারেশন থাকে, এবং 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 বিরোধ যদি দেখা দেয় সেখানে শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা করা হয়। তাই উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী এই উদারনীতিবাদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স ব্যাখ্যার ক্ষেত্রে কিভাবে সেটা আমরা আলোচনা করবো ভাগ করে। ডাব্লিউ জাচার এবং এ ম্যাথু তারা উদারনীতিবাদের এই শ্রেণী বিভাজনকে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির ক্ষেত্রে একটা জটিল প্রক্রিয়া মনে করেন। উদারনীতিবাদী তাত্ত্বিকরা স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিয়েছেন, বা বাস্তববাদী আন্তর্জাতিক বিশেষজ্ঞরা স্টেট অ্যাক্টরকে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু নন স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দেননি। কিন্তু উদারনীতিবাদী তাত্ত্বিকরা স্টেট অ্যাক্টরকে গুরুত্ব দিয়েছেন এবং পাশাপাশি নন স্টেট অ্যাক্টরসকে গুরুত্ব দিয়েছেন। নন স্টেট অ্যাক্টর ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা ইউনিয়ন, ইত্যাদি যে আঞ্চলিক সংগঠন, সামরিক জোট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো, সিয়াটো, সেন্টো, তার বিপরীতে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের দ্বারা গঠিত ওয়ারশো, কোমেকন, এই সমস্ত সামরিক জোট বিশ্ব রাজনীতিকে, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্ককে প্রভাবিত করে, এই কথা উদারনীতিবাদী তাত্ত্বিকরা তুলে ধরেন। আর বাস্তববাদীরা এগুলির ভূমিকাকে অস্বীকার করেন, তারা স্টেট অ্যাক্টরসকে গুরুত্ব দিয়েছে। তাই উদারনীতিবাদীরা এই যে স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টরস কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে সে বিষয়ে বিভিন্ন শ্রেণীর ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রকে কেন্দ্র করে এগুলোকে বিশ্লেষণ করা যায়। তাই উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে ডাব্লিউ জাচার এবং এ ম্যাথু কয়েকটি ভাবে উদারনীতিবাদী তত্ত্বকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাগ করেছেন। ভাগগুলো কি কি? ভাগগুলো হচ্ছে বাণিজ্যিক উদারনীতিবাদ। বাণিজ্যিক উদারনীতিবাদের সঙ্গে অর্থনৈতিক উদারনীতিবাদ। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বাণিজ্যিক উদারনীতিবাদ আর অর্থনৈতিক উদারনীতিবাদ, ইকোনমিক্যাল লিবারালিস্ট বা লিবারালিজম, এটাকে আলাদা ভাগ করা হয়েছে। কিন্তু এই দুজন চিন্তাবিদ তারা অর্থাৎ ডাব্লিউ জাচার এবং এ ম্যাথু এরা কিন্তু দুজনে এই বাণিজ্যিক উদারনীতিবাদ, কমার্শিয়াল লিবারালিজম, এটার সঙ্গেই ইকোনমিক্যাল লিবারালিজমকে জুড়ে দিয়েছেন। তাহলে এক নম্বর হচ্ছে বাণিজ্যিক উদারনীতিবাদ বা কমার্শিয়াল লিবারালিজম। দুই, আমি ব্যাখ্যা করবো পরে। দুই হচ্ছে সামরিক উদারনীতিবাদ, এটা একটা শ্রেণী বিভাজন, মিলিটারি লিবারালিজম। এর সঙ্গে যে বিষয়গুলো আছে আমি আলোচনা করবো পরে, পয়েন্টগুলো বলে নিই। 4 নম্বরে তারা ভাগ করেছেন জাচার এবং ম্যাথু জ্ঞানমূলক উদারনীতিবাদ, কগনিটিভ লিবারালিজম, ইন্টেলেকচুয়াল লিবারালিজম বলতে পারো, জ্ঞানমূলক উদারনীতিবাদ। 4 সমাজতাত্ত্বিক উদারনীতিবাদ, সোশিওলজি, নট সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সমাজবিদ্যা, সমাজতত্ত্ব, বিভিন্ন বাংলা আছে। 5 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক উদারনীতিবাদ, প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল লিবারালিজম। তাহলে আমি 5টা ভাগ আবার উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে কমার্শিয়াল লিবারালিজম, নাম্বার 2 মিলিটারি লিবারালিজম, নাম্বার 3 কগনিটিভ লিবারালিজম, নাম্বার 4 সোশিওলজিক্যাল লিবারালিজম, নাম্বার 5 ইনস্টিটিউশনাল লিবারালিজম। এবার আমি প্রথমে 1 নম্বর পয়েন্ট কি বলেছি? বাণিজ্যিক উদারনীতিবাদ। এটা কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রেই কিন্তু বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আন্তর্জাতিক সম্পর্ক একটা নির্দিষ্ট সীমানার মধ্যে নেই। তোমরা কথা জানো যে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্কের জনক উড্রো উইলসন, ইনি প্রথম এই আন্তর্জাতিক সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে বলতে গেলে 1919 প্রথম মহাযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটা আলাদা বিষয়ে পরিণত হয়েছে। তার আগে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি। তবে আন্তর্জাতিক সম্পর্কে যে ব্যাকগ্রাউন্ড বা ক্ষেত্র, সেটা 1815 সালে ভিয়েনা কংগ্রেস, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে নেপোলিয়নের বিরুদ্ধে যেসব শক্তি যুদ্ধ করে নেপোলিয়ন বোনাপার্টকে পরাজিত করেছিলেন, ফ্রান্সের এগেনস্টে ফ্রান্সের বিপ্লবের সাম্যমৈত্রী গণতন্ত্র স্বাধীনতার আদর্শকে ধ্বংস করবার জন্য ভিয়েনা কংগ্রেসে ডাক দিয়েছিল। তবু সেটাকে ইউরোপীয় মঞ্চ তথা একটা আন্তর্জাতিক মঞ্চ, সেখান থেকে যে ধারণা তৈরি হয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিকতাবাদের ধারণা, ইন্টারন্যাশনালিজমের ধারণা। তো তাহলে এই আন্তর্জাতিক সম্পর্ক প্রথম মহাযুদ্ধের পরে ভার্সাই ট্রিটি যেখানে হয়েছিল, পিস অফ প্যারিসের শান্তি বৈঠক, মিত্রশক্তি বর্গের দেশ এবং প্রথম মহাযুদ্ধের মিত্রপক্ষ ও শত্রুপক্ষ দুই উভয় শিবিরের পক্ষদের দেশ এখানে সমবেত হয়েছিল। তো বাণিজ্যিক উদারনীতিবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের উপরে নির্ভর করেছে, বিজ্ঞান প্রযুক্তির উপরে নির্ভর করেছে, তাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সুন্দরভাবে তুলে ধরেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 1823 থেকে 1947 পর্যন্ত ফরেন পলিসির ক্ষেত্রে আইসোলেশন ফরেন পলিসি, অর্থাৎ বিশ্ব রাজনীতির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে জড়াবে না,
বিশ্ব রাজনীতির মতো চলবে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য, বিশ্ব জনগণের জন্য নয়। তাহলে এখানে একটা আন্তর্জাতিকতাবাদের একটা সেন্স এর ক্ষেত্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটু দূরে সরে আছে, ঠিক তাই তো? তারপরে আমরা দেখলাম আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরমাণু বোমা তৈরি করে, বর্ষণ করে অক্ষ শক্তিকে পরাস্ত করেছে, জাপানকে পরাস্ত করেছে, অক্ষ শক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রুম্যান 1947 সালে কংগ্রেসে ভাষণে বললেন যে আইসোলেশন পলিসি নয়, মার্কিন গভর্নমেন্ট, মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাত্র মার্কিন জনগণের জন্য নয়, বিশ্বের জনগণের জন্য আন্তর্জাতিকতাবাদের উপরে বেশি গুরুত্ব হবে। তো তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যের উপরে গুরুত্ব দিয়েছে। দেখো তাহলে উদারনীতিবাদী তত্ত্ব, এই তত্ত্বটা হচ্ছে 700 বছরের তত্ত্ব, যে কখন থেকে ফিউডালিজমের উচ্ছেদ হয়েছে, তার জায়গায় ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হয়েছে। ক্যাপিটালিজম অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনীতি, মুনাফা ভিত্তিক অর্থনীতি, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ভিত্তিক অর্থনীতি, ভোগ বিনিয়োগ ইত্যাদির উপরে গুরুত্ব আরোপ, এই অর্থনীতি অবাধ ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ। অ্যাডাম স্মিথের নাম এখানে বিশেষভাবে উল্লেখ করবে, ডেভিড রিকার্ডের কথা বলবে, এবং এই তত্ত্বটা এত বছর ধরে গড়ে উঠেছে। জন লককে উদারনীতিবাদী জনক বলা হয়। 1690 সালে টু ট্রেটিস অন সিভিল গভর্নমেন্ট এই গ্রন্থে তিনি উদারনীতিবাদী তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন এবং তাকে উদারনীতিবাদী তত্ত্বের জনক বলা হয়। এতদিনের যে তত্ত্ব, সেই তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, দেখো আন্তর্জাতিক সম্পর্কটা তৈরি হলো 1919-এ, প্রতিষ্ঠিত হলো 1919-এ। তাহলে আজকে 2025 সেই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল একটা সেপারেট সাবজেক্ট বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের পড়ানো হচ্ছে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে বাণিজ্যিক উদারনীতিবাদকে গুরুত্ব দিচ্ছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটা সুপার পাওয়ার স্টেট 1947 সালে, সে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তোমার উদারনীতিবাদী তত্ত্বকে গুরুত্ব দিয়েছে। আর দ্বিমেরু প্রবণ রাজনীতি 1991 সালের অবসান হয়েছে, সোভিয়েতের ভাঙন। তার আগেই পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, রোমানিয়া এই সমস্ত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন। 1989-এ পূর্ব জার্মানির সমাজতন্ত্রের পতন, দুই জার্মানির একীকরণ, জার্মানিতে পরিণত হওয়া। দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে বার্লিন সংকট দেখা দিয়েছিল, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের যে দ্বন্দ্ব, ঠান্ডা যুদ্ধ পরিস্থিতি, সেখানে কিন্তু পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি সৃষ্টি হয়েছিল, সেটাও ভেঙে গেল। তাহলে উদারনীতিবাদী তত্ত্বের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটি আধিপত্য। আবার 2000 সালের পর থেকে বিশ্ব রাজনীতি বহুকেন্দ্রিক রাজনীতি, এই বহুকেন্দ্রিক রাজনীতিতেও বাণিজ্য গুরুত্ব পাচ্ছে আরো বেশি। বিশ্বায়ন প্রক্রিয়া 80 দশকের শেষের দিক থেকে চালু হয়েছে ইউরোপের কিছু কিছু দেশে, এবং 90 দশকে, আমাদের ভারতবর্ষের 90 দশকে, 91 সালে এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই তিনটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে খোলা বাজার অর্থনীতি, সাবেক উদারনীতিবাদে যে অবাধ ব্যবসা বাণিজ্য ছিল, আর আধুনিক উদারনীতিবাদে বাণিজ্যের উপরে নিয়ন্ত্রণ, স্টেট কন্ট্রোল, এখানে মিক্সড ইকোনমি, যেখানে তিনটি ক্ষেত্রে উৎপাদন হতো, ব্যক্তিগত উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ এবং ব্যক্তি ও রাষ্ট্র যৌথ উদ্যোগ, এই অর্থনীতি বাতিল হলো। এবার চলে আসলো এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ, এবং চলে আসলো বিশ্বায়ন প্রক্রিয়া। এই প্রেক্ষাপটে বাণিজ্যিক উদারনীতিবাদ খুব গুরুত্ব পেল। বিশ্বের প্রায় দেশি গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলি, প্রায় দেশে আজকে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমকে গ্রহণ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের কর্ণধাররা, তারা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যকে বেশি গুরুত্ব দিয়েছে। আজকে দেশের অর্থনীতিকে উন্নতি করতে গেলে, দেশের কৃষি ব্যবস্থাকে উন্নতি করতে গেলে, দেশের শিল্প ব্যবস্থাকে উন্নতি করতে গেলে, রাস্তাঘাটের উন্নতি করতে গেলে, অর্থাৎ প্রোডাকশন বাড়াতে গেলে, ন্যাশনাল প্রোডাকশন, গ্রস প্রোডাকশন, নেট গ্রস প্রোডাকশন, ন্যাশনাল ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম, মানুষের জীবনযাত্রার মানের উন্নতি, এগুলি করতে গেলে বাণিজ্যকে বেশি গুরুত্ব দিতে হবে। এই কথা ডাব্লিউ জাচার এবং ম্যাথু দুজনেই বিশেষভাবে জোর দিয়েছেন। এদের আলোচনাকে আমাদের বেশি গুরুত্ব দেব। ম্যাথু এবং জাচার, তারা দুজনেই সংক্ষেপে বললাম যে বাণিজ্যিক উদারনীতিবাদ, কমার্শিয়াল লিবারালিজম, আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলেছি যে উদারনীতিবাদের প্রথমে যে অবাধ ব্যবসা বাণিজ্য, যে তত্ত্বের কথা বলেছিলেন অ্যাডাম স্মিথ, যে তত্ত্বের কথা বলেছেন ডেভিড রিকার্ডো, আর তত্ত্বকে ডেভেলপ করেছিলেন, পুঁজি বিনিয়োগ, কারখানায় শ্রমিক বেশি নিয়োগ, উৎপাদন বৃদ্ধি, বেশি বাজারে গুডস সাপ্লাই, বেশি বিক্রি, বেশি লাভ, লাভের টাকা পুনরায় ক্যাপিটালকে পুনরায় বেশি বেশি করে ইনভেস্ট করা, এই হলো পুঁজিবাদী অর্থনীতি। সেইটা আধুনিক পুঁজিবাদী একটুখানি চেঞ্জ হলো। তখন পুঁজিবাদ যখন সংকটে পড়ে, তখন কিন্তু পুঁজিবাদের রূপ পাল্টাইতে হয়। তাই সাবেকই পুঁজিবাদে যখন বিশ্বে পুলিশি রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করা হচ্ছে, পুঁজিবাদ যখন আমেরিকায় বিশ্ব মন্দা বছর বলা হয়, বিশ্বের মন্দার বছর বলা হয়, এই মন্দা আমেরিকাতে দেখা দিয়েছিল, কালো দিবস হিসেবে পালন করা হয়েছিল 1929 সালে। আন্তর্জাতিক রাজনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তখন উদারনীতিবাদী তত্ত্বের যে মোড়ক ছিল, লেভেল ছিল, সেটাকে চেঞ্জ করে আধুনিক উদারনীতিবাদ, আর এর সঙ্গে যুক্ত হলো আগের সাবেক উদারনীতিবাদে পুলিশি রাষ্ট্রের পরিবর্তে ওয়েলফেয়ার স্টেটের ধারণাটি গ্রহণ করা হলো। ওয়েলফেয়ার
স্টেটের সঙ্গে যুক্ত অর্থনীতি মিক্সড ইকোনমি, আগে যেটা ছিল ব্যক্তিগত মালিকানায় ব্যক্তি উদ্যোগ অবাধ ব্যবসা বাণিজ্যের যে অর্থনীতি, সেই জায়গায় মিক্সড ইকোনমির অর্থনীতি চালু হলো। এবার এটা 4 দশক ধরে চললো, 1930-এর দশক, 1940-এর দশক, 1950-এর দশক, 1960-এর দশক। এবার উদারনীতিবাদ আবারও সংকট পড়লো, তখন কিন্তু তোমার চলে আসলো ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে বিদায়, সাবেক উদারনীতিবাদের পুলিশি রাষ্ট্র সেটাকেও গ্রহণ করা হলো না, এখানে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্ব, রাষ্ট্র অংশীদারত্ব ভূমিকা নেবে, জনগণকে বেশি করে অংশ নেবে, রেসপন্ডিং স্টেট, রেসপন্ডিং গভর্নমেন্ট, নিউ প্রশাসন বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকাতে এগুলি গ্রহণ করা হলো। তা এই সমস্ত বিষয়ের মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এবং 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 ইন্টারন্যাশনাল মার্কেট, ফ্রি ট্রেড মার্কেট, মুক্ত বাণিজ্য, ওপেন মার্কেট, ওপেন ইকোনমি, ফ্রি ইকোনমি, মুক্ত অর্থনীতি একটা দেশে নয়, অর্থনীতি বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে অর্থনীতি, পণ্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু সঞ্চালিত হবে বিশ্বব্যাপী, কোনো একটা অঞ্চলে নয়, কোনো একটা দেশে নয়, বিভিন্ন দেশের মধ্যে এই সবের সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান, বাণিজ্যিক সহযোগিতা। যে দেশে দ্রব্য বেশি উৎপাদন হয়, সেই দ্রব্য সে অন্যান্য দেশে বিক্রি করবে, সেই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল যদি দরকার হয় তাহলে অন্য দেশ থেকে সংগ্রহ করবে। কোনো দেশের মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, এমএনসি যদি তার নিজের দেশে শিল্প উন্নয়নে, শিল্প গড়ার ক্ষেত্রে বাধা থাকে, পরিবেশ দূষণ ইত্যাদি কারণে গভর্নমেন্টের অনুমতি হয়, তাহলে সেই গভর্নমেন্ট অন্য দেশে, অনুন্নত দেশে, পেরিফেরি স্টেটে, প্রান্তিক দেশে বা ডেভেলপিং স্টেটে, সেমি পেরিফেরি স্টেটে সেই মাল্টিন্যাশনাল কোম্পানি যাতে ইনভেস্ট করতে পারে, শিল্প কারখানা গড়ে দিতে পারে, তার বাজার তৈরি হয়, তার জন্য সরকারি পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পর্কের মধ্য দিয়ে আদান প্রদান হবে। তাহলে একে অপরকে সহযোগিতা করবে কমার্শিয়ালির ক্ষেত্রে। আর কমার্শিয়ালের দিক থেকে উন্নতি হলে শিল্পের উন্নতি হবে, বাণিজ্যের উন্নতি হবে, কৃষিরও উন্নতি হবে। কৃষির উন্নতি ছাড়া শিল্পের উন্নতি হয় না, কৃষি থেকে কাঁচামাল সংগৃহীত হয়, প্রযুক্তি বিদ্যার দরকার, সবই কিন্তু কমার্শিয়ালের উপর ডিপেন্ড করে। একটা দেশের সামরিক শক্তি নির্ভর করে বাণিজ্যের উপর, একটা দেশের জনগণের মানের, জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের বাণিজ্যের উপর। রপ্তানি যদি বৃদ্ধি করতে পারে আমদানির তুলনায়, তাহলে দেশের অর্থনীতিতে গতি আসবে। নাম্বার টু উদারনীতিবাদের বিভাজন। দ্বিতীয় উদারনীতিবাদের বিভাজন হচ্ছে সামরিক উদারনীতিবাদ। আজকে সামরিক উদারনীতিবাদের নীতিকে গ্রহণ করা হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সামরিক উদারনীতিবাদের মাধ্যমে যুদ্ধ। আমরা আগে বলেছি উদারনীতিবাদী তাত্ত্বিকরা তারা যুদ্ধ চান না, তারা শান্তি চান। মিলিটারি দরকার নিজ নিজ রাষ্ট্রের নিরাপত্তার জন্য, নিজ রাষ্ট্রের ভূখণ্ডের অখণ্ডতা বজায় রাখার জন্য, নিজ রাষ্ট্রের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য তোমার সামরিক শক্তিকে গুরুত্ব দিতে হবে। যতই ইউনো চার্টারের 2 নম্বর ধারায় যে 7টা নীতির কথা বলা আছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সমান মর্যাদা পাবে, অল স্টেটস আর ইকুয়াল। এই কথা যতই বলা হোক, তা সত্ত্বেও প্রত্যেকটা রাষ্ট্র মিলিটারি পাওয়ারকে গুরুত্ব দেবে এবং মিলিটারি পাওয়ার পাশাপাশি নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা স্টেটের একটা লিমিটেশন থাকবে অস্ত্র তৈরির ক্ষেত্রে, তার সিকিউরিটিকে বজায় রাখার জন্য। সেখানে নট ওয়ারের পরিবর্তে সেখানে পিস অ্যান্ড সিকিউরিটি, এই দুটোকে বেশি গুরুত্ব দেয়। এই যতটুকুই মানে সামরিক শক্তি বৃদ্ধি করার দরকার, সেই শক্তির মধ্যে দিয়ে দেশের সিকিউরিটি, দেশের নিরাপত্তা, দেশের সভরেন্টি, এইগুলিকে বজায় রাখা, দেশের টেরিটরির অখণ্ডতা, টেরিটরি যেন অন্য রাষ্ট্র দখল করে না নিতে পারে। এটা একটা বিরাট সমস্যা। পিওকে যখন ভারতের মানে অংশ দাবি করা হয়, আবার পাকিস্তান তাদের অংশ দাবি করে সেখানে একটা পুতুল সরকার রেখে শাসন করছে, জনগণ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। যাক, আমি পিওকে নিয়ে ভিডিও আলাদা করে বানাবো। সামরিক উদারনীতিবাদ, তাহলে নিউক্লিয়ার, মিলিটারি, এগুলি তোমরা দেখো যে বিভিন্ন দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে মহড়া হয়। আজ চীনকে প্রতিরোধ করবার জন্য ভারত মহাসাগরে অস্ট্রিয়া, ভারত এবং আমেরিকা 3 দেশের যৌথ যুদ্ধ জাহাজ মহড়া দিচ্ছে, যাতে চীনের যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে ঢুকতে না পারে। দেখো এখানে বাণিজ্য করার, এটাও বাণিজ্য, তাহলে মিলিটারির সঙ্গে বাণিজ্য যুক্ত। কিন্তু এই বিভাজন করা দরকার, কিন্তু প্রত্যেকটা বিভাজনের সঙ্গে অন্যান্য বিভাজনের রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে। তাহলে আজকে আমেরিকার সঙ্গে এই সাম্প্রতিক 20 বছরে আমেরিকার সঙ্গে 50টা যুদ্ধ মহড়া হয়েছে আমেরিকার সেনা এবং ভারতের সেনারা। তাহলে সামরিক দিক থেকে আদান প্রদান, বাণিজ্যের দিক থেকে আদান প্রদান, এটা বাণিজ্যিক উদারনীতিবাদ বাণিজ্যের ক্ষেত্রে, আর সামরিক ক্ষেত্রে আদান প্রদান এটা হলো সামরিক উদারনীতিবাদ। আজকে পৃথিবীতে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আমেরিকা প্রথম স্থান অধিকার করে আছে। পরমাণু বোমার সংখ্যা আমেরিকার তুলনায় রাশিয়ার বেশি, কিন্তু সামগ্রিক দিক থেকে অস্ত্র বেশি উৎপাদন করে এবং বিক্রি করে বিশ্ববাজারে আমেরিকা। ভারতও কিন্তু এখন সামরিক দিক থেকে উন্নতি লাভ হচ্ছে। ইনফরমেশন দিয়ে রাখে আমি, ভারত থেকে 90টা দেশ অস্ত্র কিনছে, অস্ত্র বাণিজ্য ভারতের উন্নতি। তাই মিলিটারি এবং ভারত তার সামরিক শক্তিকে গুরুত্ব দেওয়ার জন্য সিটিবিটিতে সই করেনি। সিটিবিটিতে সই করা মানে কি? ভারত পরমাণু অস্ত্র বানাতে পারবে না। এনপিটিতে সই করা মানে কি? ভারত অস্ত্র পরীক্ষা করতে পারবে না, অস্ত্র পরীক্ষা করতে পারবে না। কিন্তু উন্নত দেশগুলো এমন ব্যবস্থা রেখেছে তারা অস্ত্র বানাবে।
তাহলে আজকে পৃথিবীতে অনেক ছোট ছোট দেশে কিন্তু সার্বভৌমত্ব বিলীন হতে চলেছে। তাদের তাদের বাণিজ্যিক যে উদারনীতিবাদ দুর্বল, বাণিজ্যিক আদান প্রদান আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই কম, এবং সামরিক শক্তি তাদের কম, তাদের তাদের দেশের সিকিউরিটির অভাব, পলিটিক্যাল পলিটিক্যাল সিকিউরিটি দুর্বল রাষ্ট্রের অভাব, তাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই, তারা সেলফ ডিপেন্ডেন্ট ইকোনমিক সিস্টেম তৈরি করতে পারেনি। তারা কিন্তু তারা পরনির্ভরশীল ডিপেন্ডেন্সি থিওরি, যেটা পরনির্ভরশীল অর্থনীতি, সেটার উপরে দাঁড়িয়ে তারা চলছে। তাই তাদের রাজনৈতিক সার্বভৌমত্ব আছে নামে মাত্র, কিন্তু অর্থনৈতিক সার্বভৌমত্ব নেই। যেসব দেশ ব্ল্যাক লিস্টে চলে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে, গ্রে লিস্টে চলে গেছে, তাদের ভয়ঙ্কর খারাপ অবস্থা। তাই সামরিক উদারনীতিবাদের মধ্য দিয়ে সেই সব রাষ্ট্রকে মিলিটারির দিক থেকে তার সিকিউরিটি যাতে বজায় থাকে, এটা বলতে চাইছেন জাচার এবং ম্যাথু। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। নাম্বার 3, দেখো তাহলে মিলিটারি ক্ষেত্রে প্রত্যেকটা দেশ কিন্তু মিলিটারি পাওয়ারকে বাড়াতে চায় তাদের সিকিউরিটি জন্য, তাদের সভরেনিটির জন্য, টেরিটরি যাতে বজায় থাকে, তাদের তাদের যাতে অন্য দেশ দখল করে না নিতে পারে তাদের দেশকে। তাই এই ধরনের তাদের ফরেন পলিসিকে তৈরি করতে হয়। এবং প্রতিটা স্টেট একটা অ্যাভারেজ আমি বলছি 70% ন্যাশনাল ইনকামের জাতীয় আয়ের প্রত্যেক দেশে জাতীয় আয়ের 100 টাকায় 70 টাকা মিলিটারি পারপাসে ব্যয় করছে। তার সত্ত্বেও কিন্তু বলছে যে বাণিজ্যিক উদারনীতিবাদ, সামরিক উদারনীতিবাদ, অর্থাৎ মিলিটারি পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র এক্ষেত্রে উদার হবে। কিন্তু একটা বাস্তব কথা কি, যার শক্তি বেশি সে বেশি লাভবান হবে। এখানে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা কতটা সংরক্ষিত হবে সেটা বিতর্কিত। যাক, আমাদের এই তত্ত্বটা আমরা আলোচনা করছি, বিভাজনটা আলোচনা করছি। 3 নম্বর, জ্ঞানমূলক উদারনীতিবাদ। জাচার এবং ম্যাথু বলেছেন জ্ঞানমূলক উদারনীতিবাদ, এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু প্রযুক্তি বিদ্যার উপরে গুরুত্ব দিতে হচ্ছে। অর্থনৈতিক উন্নতির জন্য, সামরিক শক্তির উন্নতির জন্য প্রযুক্তি দরকার। তো এই প্রযুক্তি একদিকে বেকার সমস্যার সৃষ্টি করে, অন্যদিকে প্রযুক্তি প্রশাসনের গতি আনে, উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে, পরিবহন ব্যবস্থা গতিশীল করে, যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুত করে, তথ্য প্রযুক্তির আদান প্রদান করে। তো এই সমস্ত হচ্ছে কগনিটিভ লিবারালিজম, অর্থাৎ এটা হচ্ছে জ্ঞানমূলক বা উইজডমকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটা রাষ্ট্র, উদারনীতিবাদী রাষ্ট্র, তারা কিন্তু তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। এডুকেশন আর কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এডুকেশন সিস্টেমগুলো, এডুকেশনের সাবজেক্টগুলো আজকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। একটা দেশের এডুকেশন সিস্টেম, এডুকেশনের সাবজেক্ট ম্যাটার পৃথিবীব্যাপী প্রসারিত হচ্ছে। মেডিকেল সায়েন্স বলো, সোশ্যাল সায়েন্স বলো, ম্যাথমেটিক্স বলো, সায়েন্স বলো, ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সব আজকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাচ্ছে। তো ইনোভেশন, প্রত্যেকটা রাষ্ট্রকে দেখো ইনোভেশনের জন্য, তথ্য সংগ্রহ করার জন্য ইন্টারনেট, ফ্যাক্স, এই যে আজকে সমস্ত এগুলো জ্ঞানমূলক, এগুলোকে ব্যবহার করতেই হবে। কম্পিউটারাইজেশনের যুগ, এআই ব্যবহারের যুগ, এগুলোকে গ্রহণ করতেই হবে প্রত্যেকটা রাষ্ট্র। এটুকু পুঁজিবাদী, এটা সংকট আছে, কিন্তু বিশ্বায়ন কখনোই ধোয়া তুলসী পাতা নয়। বিশ্বায়ন প্রত্যেকটা দেশের মধ্যে যে অর্থনীতির দিক থেকে যে বৈষম্য, ধনবৈষম্য, এটা কিন্তু বৃদ্ধি করছে। এবং যুদ্ধ সৃষ্টি হচ্ছে পরোক্ষভাবে। উদারনীতিবাদীরা যতই বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে শান্তির কথা বলুক না কেন, উদারনীতিবাদীরা আসলে তো বড়লোকের দর্শন না। এই সিস্টেমটা মুসলিম ও ব্যক্তি স্বার্থ রক্ষা করে, সাধারণ আপামর জনসাধারণের লাভ হবে না। এই যে বড় বড় শপিং মল, বিজনেসের ক্ষেত্রে, মিলিটারি যুদ্ধের ক্ষেত্রে প্রযুক্তি প্রয়োগ, এগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলক উদারনীতিবাদ। আজকে সেনাকে স্পটে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে না, অ্যাটাক করছে নিজের দেশের বসে, নিজের দেশের ট্রেনের মধ্যে গিয়ে বোম হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে শত্রুপক্ষের শহর ধ্বংস করে দেবে, শত্রুপক্ষের সেনা ছাউনি ধ্বংস করে দেবে। এইটা হচ্ছে প্রযুক্তিগত ইনোভেশন, একটা উদারনীতিবাদী দিক। এই উদারনীতিবাদের প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু নিজস্ব যে সংস্কৃতি আজকে বিশ্বায়নের আগে ছিল, 80 দশকের আগে, প্রত্যেক দেশের নিজস্ব শিক্ষা পদ্ধতি, প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, সনাতনী ঐতিহ্য সব ভেঙে গুড়িয়ে বিদেশি ঐতিহ্য সংস্কৃতি চলে আসছে। এতে উন্নত দেশের সংস্কৃতি অনুন্নত দেশে আসছে, আর অনুন্নত দেশের সংস্কৃতি উন্নত দেশে যাচ্ছে। আখেরে অনুন্নত দেশের সংস্কৃতিকে উন্নত দেশ গ্রহণ করছে না, গ্রহণ করে না। আর উন্নত দেশের সংস্কৃতিকে গ্রহণ করতে গিয়ে দরিদ্র দেশের জনগণের বদহজম হচ্ছে। তার কারণ এক একটা দেশের খাদ্য, পোশাক, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী নির্ধারিত হয়। খাদ্য অভ্যাস, ড্রিঙ্ক করা, পানীয় দ্রব্য সেবন করা, এটা কোনো কোনো অঞ্চলে ভৌগোলিক অবস্থানে অতি প্রয়োজন, আবার কোনো কোনো ভৌগোলিক অঞ্চলে এটা ক্ষতিকর। কিন্তু সব একাকার হয়ে যাচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সংস্কৃতি, দ্রব্য যেমন সঞ্চালন হচ্ছে, খাদ্যের অভ্যাসের পরিবর্তন, বিদেশি প্রত্যেক দেশের কাছে, জনগণের কাছে বিদেশি কালচার শ্রেষ্ঠ হয়ে উঠেছে, নিজস্ব কালচার অপাঙ্ক্তেয় হয়ে উঠেছে। তো এখানে লাভবান হচ্ছে উন্নত উদারনীতিবাদী দেশগুলো। তাহলে আমরা এই কথা বলতে পারি, আমরা যে মানে জ্ঞানমূলক উদারনীতিবাদ, সেখানেও আমরা দেখছি যে বিভাজন, ধনবৈষম্য,
উত্তরের উন্নত দেশগুলো, তোমরা কথা জানো যে বিভাজন চেঞ্জ হয়ে গেছে, দ্বিমেরুবাদের অবসান, দুটি মেরু, মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী শিবির মেরু, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পুঁজিবাদী শিবির ছিল, তার অবসান হয়েছে। আর দ্বিমেরুবাদের অবসানের ফলে জোট নিরপেক্ষ আন্দোলন, দুই শিবিরকে ভিত্তি করে দুই শিবিরের থেকে নীতি নির্ধারণ, সেটারও অবসান ঘটেছে। তবু জোট নিরপেক্ষ আন্দোলন নয়া উপনিবেশবাদ, নয়া সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে লড়াই করবে, সেটা করছে এখনো। সেটা আলাদা ব্লকের ভিত্তিতে বিভাজন আজকে নেই, আজকে বিশ্ব বহু ব্লকে বিভক্ত, বহু কেন্দ্রিক মাল্টিপোলার পলিটিক্স, এটা চেঞ্জ হচ্ছে। তা এই সমস্ত প্রেক্ষাপটে 1990 এর যে বিশ্বের ওয়ার্ল্ড পলিটিক্স এর ডিভিশন, আগের যে ডিভিশন ছিল ওয়েস্ট এবং ইস্ট, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব, এই যে বিভাজন, পশ্চিমের দেশগুলিকে উন্নত দেশ বলা হতো আর পূর্বের দেশগুলিকে বলা হতো অনুন্নত বা উন্নয়নশীল দেশ। আজকে সেই বিভাজন, দ্বিমেরু প্রবণ রাজনীতির অবসান, ঠান্ডা যুদ্ধের অবসান, সমাজতান্ত্রিক শিবিরের অবসান, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশের পতন, পূর্বতন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার জায়গায় পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রের প্রবর্তন, বিশ্ব রাজনীতিতে 91 থেকে যে এক মেরু প্রবণ ইউনিটারি পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে তার প্রয়োগ, আমেরিকার দাদাগিরি, তার অবসান হয়েছে। তারই প্রেক্ষাপটে জ্ঞানমূলক উদারনীতিবাদ আজকে সম্প্রসারিত হয়েছে। দেখো, আমি আগেই বলেছি উদারনীতিবাদ দীর্ঘ 400 বছরের তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা হলো খুব বেশি দিনের আগে নয়, প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালের এই সাবজেক্ট। আগে আলাদা, আগে ছিল ইন্টারন্যাশনাল পলিটিক্স ছিল, কিন্তু কিন্তু এর সাবজেক্ট হিসেবে আলাদা এবং প্রতিষ্ঠিত হিসাবে গণ্য হয়েছে প্রথম মহাযুদ্ধের পরে। যেমন জনপ্রশাসনও তাই, জনপ্রশাসন পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ছিল, জনপ্রশাসনের জনকও মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, তিনিও জনপ্রশাসনের জনক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আলাদা একটা সাবজেক্ট হয়েছে। যাই হোক, আজকের আমার আলোচনা এখানে পয়েন্ট হচ্ছে যে জ্ঞানমূলক উদারনীতিবাদ এই তথ্য প্রযুক্তি, এডুকেশন, বিজ্ঞান প্রযুক্তি, টেকনোলজি, হাইটেক টেকনোলজি, ইন্টারনেট, এআই, হাইটেক টেকনোলজি, কম্পিউটারাইজেশন, কমিউনিকেশন, নেট ডেভেলপড এবং বিশ্বব্যাপী এগুলির আদান প্রদান, এটা হলো জ্ঞানমূলক উদারনীতিবাদের মূল কথা। 4, সমাজতাত্ত্বিক উদারনীতিবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সমাজতাত্ত্বিক উদারনীতিবাদ। এটা কি? সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের একটা শাখা। সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞানের একটা শাখা। সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় আছে, অর্থনীতি আছে, অর্থবিদ্যা আলাদা একটা শাস্ত্র হয়েছে। সমাজবিজ্ঞানের আরেকটা বিষয় পলিটিক্স, রাজনীতি, সেটা রাষ্ট্রবিজ্ঞান আলাদা একটা বিষয় হয়েছে। সমাজবিজ্ঞানের ইতিহাস বিষয়, এটা একটা আলাদা বিষয়। সমাজবিজ্ঞানের সামাজিক বিষয়, সমাজবিজ্ঞানের সামাজিক বিষয়, এটা হচ্ছে তোমার, এটা একটা সমাজতত্ত্ব। সমাজতত্ত্ব কাকে বলে? যে শাস্ত্র, যে বিষয়, সমাজবিজ্ঞানের যে শাখাতে সমাজের মানুষের দৈনন্দিন কার্যকলাপ, দৈনন্দিন সম্পর্ক, মানুষের মধ্যে সম্পর্ক, প্রথা, রীতিনীতি, ধর্মের আদান প্রদান নিয়ে আলোচনা করে, তাকেই বলে সমাজবিদ্যা, সোশিওলজি। আর এই সোশিওলজিক্যাল দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ককে ভাবতে হবে। প্রত্যেকটা দেশের, রাষ্ট্রের আলাদা আলাদা সামাজিক বিষয় আছে, আলাদা আলাদা সোশ্যাল সায়েন্স আছে। আমি আগেই বলেছি ভৌগোলিক অবস্থান, জলবায়ু, জনসংখ্যার কর্মক্ষমতা, কোয়ালিটি, তারপরে সামরিক শক্তি, অর্থনৈতিক অবস্থা, কৃষি উন্নতি কি অবনতি, শিল্পের উন্নতি না অবনতি, এইসব প্রেক্ষাপটে একটা দেশের সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে, সামাজিক কালচার গড়ে ওঠে, পলিটিক্যাল সোশ্যাল কালচার গড়ে ওঠে। সামাজিক বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল সামাজিক রাজনীতি, অর্থাৎ সোশিওলজিক্যাল পলিটিক্স বা সোশ্যাল পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। আবার পলিটিক্যাল কালচার গড়ে ওঠে সোশ্যাল কালচারের উপর নির্ভর করে, পলিটিক্যাল কালচার গড়ে ওঠে সোশ্যাল কালচারের উপর নির্ভর করে। তাহলে সামাজিক প্রেক্ষাপট প্রত্যেকটা দেশের আলাদা আলাদা। তো লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের প্রত্যেকটা রাষ্ট্রের, ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র, নির্দিষ্ট ম্যাপের ভিত্তিতে দেশ, এবং ওই ভূখণ্ডের উপরে জনগণ বসবাস করে স্বাধীনভাবে, চূড়ান্ত ক্ষমতা তাদের হাতে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই হলো সব ক্ষমতার উৎস। ডেমোক্রেটিক গভর্নমেন্ট চেঞ্জেবল, জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করে। তো এই বিষয়গুলো কিন্তু সেই দেশের সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে, সেই দেশের সামাজিক ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। সামাজিক ব্যবস্থাকে ভিত্তি করে পলিটিক্যাল সিস্টেম চলে, আবার পলিটিক্যাল সিস্টেমের উপর নির্ভর করে সামাজিক ব্যবস্থাপনা, সোশ্যাল ম্যানেজমেন্ট, সোশ্যালি সাবজেক্ট ম্যাটার, সামাজিক বিষয়, তাকে কেন্দ্র করে পলিটিক্যাল সিস্টেম চলে। তাহলে বিভিন্ন দেশের পলিটিক্যাল সিস্টেম গুলো সেই দেশের সামাজিক ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে এবং এর ভিত্তিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একটু বুঝতে হবে, এটা থিওরি তো। এইটা হলো সমাজতাত্ত্বিক উদারনীতিবাদ বা সোশিওলজিক্যাল লিবারালিজম। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই সোশিওলজিক্যাল লিবারালিজম, অর্থাৎ জনগণের মধ্যে কুসংস্কার থাকবে না, জনগণের মধ্যে প্রগতিমূলক ভাবনা থাকবে,
এই জন্য বিভিন্ন দেশে সংস্কারমূলক আন্দোলন হয়। দেশ যত কুসংস্কারে আচ্ছন্ন হবে, যত যুক্তিবোধকে অ্যাভয়েড করবে, যত প্রগতিকে অ্যাভয়েড করবে, কনজারভেটিভনেস থাকবে যত, নট প্রোগ্রেসিভ আইডিয়া, কনজারভেটিভ মাইন্ড পিপুলের মধ্যে থাকবে, সে দেশ তত পিছনের দিকে থাকবে। তাহলে উদারনীতিবাদ কি বলছে? প্রত্যেক দেশের জনগণের মধ্যে, তাই ইউনোর পক্ষ থেকে তোমার চাইল্ড এডুকেশন প্রসারিত করা হয়, স্বাস্থ্য রক্ষার জন্য WHO আছে যে বিভিন্ন দেশে স্বাস্থ্য পরিষেবা এই শৌচাগার নির্মাণে অর্থ দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি এডুকেশনে টাকা দেওয়া হয়। কেন? সামাজিক সংস্কার করার জন্য। আর কিছু সেবামূলক প্রতিষ্ঠান নন স্টেট অ্যাক্টর আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষভাবে ভূমিকা পালন করে। স্টেট অ্যাক্টর সোভরেন পাওয়ার আছে, নন স্টেট অ্যাক্টরে কিন্তু সোভরেন পাওয়ার না, কিন্তু লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে নন স্টেট অ্যাক্টরকে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে আসছি 5 নাম্বার, যাচার এবং ম্যাথু, এই দুজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। 5 নাম্বার বিভাজন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদের বিভাজন। প্রাতিষ্ঠানিক উদারনীতিবাদ, প্রাতিষ্ঠানিক উদারনীতিবাদ খুব ভালো করে বোঝার চেষ্টা করো। প্রাতিষ্ঠানিক উদারনীতিবাদ, দেখো উদারনীতিবাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান কোনগুলো? দেখো রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, আর রাষ্ট্রের সরকারও কিন্তু প্রতিষ্ঠান। রাষ্ট্রের সরকার প্রতিষ্ঠান, আর সরকারের 3টি বিভাগ, মূলত 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সব প্রতিষ্ঠান। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, এটা কিন্তু কাজ, এটা কাজ। কাঠামো হলো আইন বিভাগ, আইন তৈরি এটা হলো কার্য, আইন বিভাগের কাজ। শাসন বিভাগের কাজ হলো নির্দেশ দেওয়া, আইন বিভাগের তৈরি আইনকে বাস্তবে রূপ দেওয়া। এখানে নির্বাচিত প্রতিনিধি এবং অনির্বাচিত আমলা যারা তারা, তাহলে এটা হলো একটা কাজটা হলো কি শাসন বিভাগের, এটা হচ্ছে কার্য, আর কাঠামো হলো শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি। জুডিশিয়াল সিস্টেম, জুডিশিয়াল বিচার বিভাগ, আদালত নিয়ম কানুন তৈরি হচ্ছে আদালতের, বিচার হচ্ছে নিয়ম, এটা আদালত যে ন্যায় প্রতিষ্ঠিত করছে, সুবিচার করছে নিরপেক্ষভাবে, এটা হচ্ছে কাজ। তাহলে উদারনীতিবাদী তত্ত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে বলছে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে গভর্নমেন্ট সেন্ট কনস্টিটিউশনাল মেথডে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করবে। যে দেশে এটা নেই সেই দেশে সম্প্রসারিত করতে হবে, সেই দেশ গ্রহণ করবে। পৃথিবীর প্রায় দেশই উদারনীতিবাদী দেশ। ও উদারনীতিবাদী দেশের কথা তত্ত্বে বলা হচ্ছে যে শান্তি, সিকিউরিটি। আবার উদারনীতিবাদী দেশের কর্ণধাররা তারা যুদ্ধ চালাচ্ছে। আজকে ন্যাটোর 32টা দেশ রাশিয়ার এগেনস্টে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর রাশিয়াও তোমার ইউক্রেন দখলের জন্য যুদ্ধ চালিয়ে। ইউক্রেন একটা রাশিয়ার অঙ্গরাজ্য ছিল, তোমরা জানো। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন USSR ভেঙে চুরমার হয়ে গেছে, 15টা রাষ্ট্র তৈরি হয়েছে, আর পাশাপাশি রাশিয়া একটা বৃহৎ রাষ্ট্র। এখন সেই একদম শক্তিশালী রাষ্ট্র, মিলিটারির দিক থেকে বিশাল শক্তিশালী রাষ্ট্র, ইকোনমিক্যাল দিক থেকেও অনেক শক্তিশালী রাষ্ট্র। ক্লিয়ার হলো? মিলিটারিতে রাশিয়া 2 নাম্বার, চীন 3 নাম্বার, ভারত 4 নাম্বার। ইকোনমিক্যালি আমেরিকা 1 নাম্বার, অর্থনৈতিক দিক থেকে চীন 2 নাম্বার, 3 নাম্বার রাশিয়া, 4 আরেকটা দেশ আছে, 5 নাম্বার ভারত। তাহলে এই যে প্রতিষ্ঠান আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার চেঞ্জ, কনস্টিটিউশনালি গভর্নমেন্ট চেঞ্জ করবে জনগণ নির্বাচনের মাধ্যমে, নট ভায়োলেন্স। এখানে ভায়োলেন্সকে স্বীকার করবে। ফ্যাসিবাদ, নাৎসিবাদের মতো রাষ্ট্র সর্বাত্মক নয়, রাষ্ট্র দোষ করতে পারে। জনগণ রাষ্ট্রের কর্ণধার গভর্নমেন্ট, মূর্ত গভর্নমেন্টকে পরিবর্তন করতে পারবে। এরকম সিস্টেম বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে চালু করতে হবে। উদারনীতিবাদের জনপ্রতিনিধিরা রাজনৈতিক প্রতিনিধি, পলিটিক্যাল পাওয়ার তাদের হাতে থাকে। গভর্নমেন্ট পলিসি তারা নির্ধারণ করেন। গভর্নমেন্ট পলিসিতে ব্যুরোক্র্যাটদের প্রভাব থাকে, কিন্তু শেষ কথা বলার অধিকারী গভর্নমেন্ট পলিসির ক্ষেত্রে জনপ্রতিনিধি। আর এই জনপ্রতিনিধির সাপোর্টে আমলা থাকে, ব্যুরোক্র্যাট থাকে, সচিব থাকে। সেই সচিবটা হচ্ছে ব্যুরোক্র্যাট, আমলা। এর অরাজনৈতিক প্রশাসক। তাহলে রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক এইটা প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে আসে। যে দেশে এটা নেই, যে দেশে এখানে দুর্বল, যেমন বাংলাদেশে একটা গণতন্ত্রের দুর্বলতা আছে, পাকিস্তানের গণতন্ত্রের দুর্বলতা আছে, সন্ত্রাসবাদীরা প্রভাব বিস্তার করে, আমলারা পাকিস্তানি রাজনীতিতে প্রভাব বিস্তার করে। বাংলাদেশে ডেমোক্রেসি দুর্বলের কারণে ডেমোক্রেটিক গভর্নমেন্টের পতন হয়েছে, এবং সেখানে একটা মৌলবাদী শক্তির দ্বারা প্রভাবিত একটা গভর্নমেন্ট চলছে। ডেমোক্রেসি এই সমস্ত দেশে কি করে সম্প্রসারিত হয়? আমি উদাহরণ দিলাম কি করে ডেমোক্রেসিকে ডেমোক্রেসির পলিটিক্যাল সিস্টেম, লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, জনগণের ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা, চলাফেরা, নিরস্ত্রভাবে সমবেত, মিছিল করা, মিটিং করা, স্বাধীনভাবে পেশা গ্রহণ করা, এগুলো। এবং তারপরে কিন্তু আবার গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে। গভর্নমেন্টের কন্ট্রোলে ফ্যাসিবাদ, নাৎসিবাদের মতো পুরো কন্ট্রোল থাকবে না, কিন্তু কন্ট্রোল থাকবে। এ হলো ইনস্টিটিউশনাল লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। ইনস্টিটিউশনাল, কিন্তু একটা কথা, আমি তাহলে 5টা ভাগ আমাদের হয়ে গেল আলোচনা, কিন্তু আমি সামাপ করবো। কিছু নেগেটিভ কথা আমাদের জানতেই হবে। ইন্টারন্যাশনাল রাজনীতির ক্ষেত্রে উদারনীতিবাদীরা
যে পাঁচভাবে উদারনীতিবাদকে প্রয়োগের কথা বলেছেন এবং প্রয়োগ করেছেন। চলছে সিস্টেম, চলছে সারা পৃথিবীর রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি বিষয়ে, রাজনীতি ইত্যাদি বিষয়ে যে পারস্পরিক সম্পর্ক, সেখানে কোনো ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক, কোনো ক্ষেত্রে প্রতিযোগিতার সম্পর্ক, কোনো ক্ষেত্রে বিরোধের সম্পর্ক, কোনো ক্ষেত্রে শত্রুতার সম্পর্ক, কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক আছে। এইগুলো হচ্ছে নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেই নীতিটা হলো বিদেশ নীতি, আর সেই বিদেশ নীতিকে ইমপ্লিমেন্ট করছে ডিপ্লোম্যাটরা। ডিপ্লোম্যাটিক রিলেশন প্রত্যেক দেশের মধ্যে আছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, এবং এর মধ্যে দিয়ে কাজ করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা লিবারাল ডেমোক্রেটিক স্টেট ন্যাশনাল পাওয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রত্যেকে যদি ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল পাওয়ারকে গুরুত্ব দেয়, তাহলে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে। উদারনীতিবাদ যেটা বলছে যে শিক্ষা, সংস্কৃতির আদান প্রদানের মধ্যে দিয়ে বিভিন্ন দেশের মানবাধিকারকে রক্ষা করতে হবে, সেই মানবাধিকার রক্ষা হবে কি? হবে না। সামাজিক ক্ষেত্রে প্রগতি হবে কি? সাধারণ দুস্থ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের সমাধান আজ হয়নি। প্রত্যেকটা ডেমোক্রেটিক স্টেটের কিছু মানুষের হাতে প্রচুর অর্থ, কিছু মানুষের হাতে উৎপাদনের উপকরণের মালিকানা কেন্দ্রীভূত। গভর্নমেন্ট নীরব দর্শকের ভূমিকা পালন করে। প্রত্যেকটা ডেমোক্রেটিক সিস্টেমে গভর্নমেন্টের সঙ্গে দেশের ধনী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ধনী তাদের সঙ্গে গাঁটছাড়া সম্পর্ক। এ সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এই সম্পর্ক ছিন্ন হওয়ার সম্পর্ক নয়। আপাত দৃষ্টিতে মনে হয় ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাবলিক ওপিনিয়ন, মাস মিডিয়াকে গুরুত্ব দেয়, নিরপেক্ষতাকে গুরুত্ব, মাস মিডিয়াকে গভর্নমেন্ট কিনে ফেলে, নিয়ন্ত্রণ করে, জনগণকে বিভ্রান্ত করে, ভোট নিরপেক্ষভাবে হতে দেয় না, নির্বাচন কমিশনগুলো নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, রুলিং পার্টির দ্বারা পরিচালিত হচ্ছে। দেশের সম্পদের সিংহভাগ মুসলিম কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে, এবং কেন্দ্রীভূত হওয়ার প্রসেসিং চলছে, সেটাকে গভর্নমেন্ট সাপোর্ট করে। গভর্নমেন্ট মুখে গণতন্ত্রের কথা বলছে, মুখে বিচার বিভাগের নিরপেক্ষতার কথা বলছে, গভর্নমেন্ট মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছে, গভর্নমেন্ট জনগণের বাক স্বাধীনতার কথা বলছেন। গভর্নমেন্ট প্রয়োজনে মুসলিম ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করবার জন্য প্রত্যেকটা গণতান্ত্রিক স্টেটের গভর্নমেন্ট তারা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মধ্যে দিয়ে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। মানুষের প্রত্যেকটা ডেমোক্রেটিক উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটা ডেমোক্রেটিক স্টেট আন্তর্জাতিকভাবে তারা সাধারণ মানুষের জ্ঞান বিস্তারের পক্ষে নয়। সাধারণ মানুষ যে তিমিরে আছে সেই তিমিরেই থাক। সাধারণ মানুষ যদি সচেতন হয়, শিক্ষিত হয়, তাহলে তারা প্রতিবাদ করতে শিখবে। এই যে নেপালে গণবিপ্লব হলো, যুবশক্তি, ছাত্র শক্তি গণবিদ্রোহ করেছে গভর্নমেন্টের করাপশনের বিরুদ্ধে, গভর্নমেন্টের নেপোটিজমের বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, এবং নেপালের প্রায় সম্পদ ধনী শ্রেণীর হাতে কেন্দ্র। ইন্ডিয়ার যদিও অর্থনীতিতে পঞ্চমুখ, ইন্ডিয়ার আম্বানি গোষ্ঠী, আদানি গোষ্ঠী, এদের হাতে সম্পদ চলে যাচ্ছে। গভর্নমেন্ট এইটাকে কি কেন্দ্র, কি রাজ্য, এটাকে সাপোর্ট করে। সুবিচার পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো অধিকার নেই। সুবিচার পাওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বিচার করে, নিরাপত্তা প্রদানের জন্য ব্যস্ত বিচার বিভাগ। বিচারের বাণী গরিব মানুষের কাছে নীরবে নিভৃতে কাঁদে, তাদের কোনো মূল্য নাই। এই হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যের লক্ষ্য দরিদ্র মানুষকে শোষণ করা। অর্থনৈতিক বিকাশের মূল লক্ষ্য প্রত্যেকটা দেশের সেই দেশের সম্পদের মালিকানা কিছু মানুষের হাতে যাওয়া। অর্থ বৈষম্য কৃত্রিম ভাবে তৈরি করা। সামরিক দিক থেকে যুদ্ধ খেলা করে মানুষকে বিভ্রান্ত করা। অন্য দেশের বা প্রতিবেশী দেশের বিরুদ্ধে জনমত তৈরি করে শাসক শ্রেণী নিজের শাসন ক্ষমতাকে মজবুত করে। কতটা দেশকে ভালোবাসে যারা প্রাণ দেয়। সেনাবাহিনী, প্রত্যেকটা লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম নিজের সাম্রাজ্যবাদ কায়েম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি সেনাদের জীবনের নিরাপত্তার কথা ভাবে? সেনাদের জীবনের হিউম্যানিটির কথা, মানব অধিকারের কথা ভাবে না? ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সেনাদের পরিবারের কথা উভয় দেশের গভর্নমেন্ট ভাবছে না। ন্যাটো 32টা দেশ এবং রাশিয়ার এগেনস্টে যুদ্ধের আবহাওয়া, সবটাই কিন্তু শাসক শ্রেণীর নিজের গদিকে মজবুত করা। প্রত্যেকটা দেশের মানুষকে শিক্ষা সংস্কৃতির উন্নতি মানে এই নয়। শিক্ষা সংস্কৃতির উন্নতি মানে সমস্ত মানুষের মধ্যে স্বচ্ছ ভাবনা, নিরপেক্ষ ভাবনা, যুক্তিবোধ গড়ে উঠবে। দেশের আয়ের আজকে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের কর্ণধাররা, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটা একটা শ্রেষ্ঠ ব্যবস্থা। তাহলে দেশের নিরাপত্তার জন্য 70% ব্যয় প্রত্যেকটা গভর্নমেন্ট লিবারাল ডেমোক্রেটিক, আর 30% হলো পরিষেবা, 30% আবার করাপশনের, নেপোটিজম, স্বজন পোষণ। এই কারণে 30%-3% উন্নয়ন কাজ হয় না।
তাই মানুষের কিন্তু কষ্ট, দুঃখ, দারিদ্রতা আছে থাকবে। এই বৈষম্য কৃত্রিম ভাবে তৈরি করা, রংচং লাগানো উদারনীতিবাদের যে শ্রেণী বিভাজন, যাই হোক না কেন, প্রত্যেক দেশের দরিদ্র মানুষ দারিদ্রতার সঙ্গে লড়াই করে যাবে যেদিন মানুষ সচেতন ভাবে এই লিবারাল ডেমোক্রেটিকের ভালো দিকগুলোকে, স্বজন পোষণকে বন্ধ করতে হবে, করাপশনকে বন্ধ করতে হবে। করাপশন মুক্ত প্রশাসন 100% সম্ভব না, কিন্তু অনুন্নত উন্নয়নশীল দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে, ব্রাজিলের মতো দেশে করাপশন একটা প্রিয় জিনিস গভর্নমেন্টের কাছে, তাদের কাছে একটা মুখরোচক খাবার। পাওয়ারে যাওয়ার জন্য, নির্বাচনের টিকিট নেওয়ার জন্য তারা ব্যক্তিগতভাবে ব্যবসার যেমন ইনভেস্ট করে অর্থ, সেইভাবে পলিটিক্যাল পার্টির জনপ্রতিনিধি যিনি হবে তাকে আগে ইনভেস্ট করতে হবে। পার্টি রং, পার্টি হচ্ছে ধনিক শ্রেণীর স্বার্থে গঠিত একটা পার্টি। তাই আজকের ভিডিও আমি এটা শেষ করবো আলোচনা। তোমরা ভালো করে দেখবে যে আমাদের একাডেমিক যে বিষয়গুলো আমি বলেছি, আমি একটু নেগেটিভ কথা বলি যেগুলো কিন্তু খুব দরকার। ভবিষ্যৎ শুধু আমরা চাকরি করব, আজকে শুধু চাকরি করব জন্য যদি পড়াশোনা করে, আজকে আমাদের দেশে যারা আইএস আইপিএস তারা পলিটিক্যাল 8 পাস লোকের দ্বারা প্রভাবিত হয়ে তারা বডির তথ্য সব লোপাট করতে সাহায্য করছে। তাদের চাকরিটা তাদেরও অর্থ বেশি দরকার। সিবিআই, বড় বড় আইপিএস অফিসার যারা গোয়েন্দার সঙ্গে যারা যুক্ত, হাজারো হাজারো টাকা তারা লুটপাট করছে, তাহলে তারা কি পারে না ন্যায় বিচার দিতে সাধারণ মানুষের? আর সাধারণ মানুষ অপরাধ করলে তার শাস্তি হয় তাড়াতাড়ি, 1 মাসে 2 মাসে। আর প্রভাবশালীরা তারা কি করে মন্ত্রী পদে থাকতে পারে? এই ভারতীয় গণতন্ত্রে যেমন আছে, বিশ্বের বহু দেশের গণতন্ত্রে এটা আছে। লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম, এটা হলো ধনীদের সিস্টেম, এটা হচ্ছে গরিবকে শোষণ করার একটা সিস্টেম। বিচার বিভাগের নিরপেক্ষতার নামে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা, শ্রমিক শ্রেণীকে অন্যায়ভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা। এই বলে আমি আলোচনা শেষ করলাম।